আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ক্ষমতার কাছে অসহায় স্থানীয়রা। তার বিরুদ্ধে কথা বললেই চলতো হামলা মামলা। প্রভাবশালীদের ছত্রছায়ায় নরসিংদীর রাজনীতিতে লাকির এই বিস্ময়কর উত্থান বলে অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। লাকি আতঙ্ক এখন নরসিংদীর রায়পুরার ঘরে ঘরে। নরসিংদীর বিশ্বজিৎ সাহাকে নিয়ে রনি রায়হানের ক্যামেরায় জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। আমার জমি হেন আছে এই নয় মাথাটা পড়ছে এই লেগে টাকা পয়সা দিছে আপনাদের কোনো? না ম্যাডামের যেটা মন চাইছে এটাই করছে। আমরা তো ম্যাডামের বিরুদ্ধে কথা কইতে পারি। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির ক্ষমতার দাপটের কাছে অসহায় এরা। নিজেদের জমি দখল করে নিলেও প্রতিবাদ করার সাহসটুকু পাননি। এমনকি অনুরোধ করেও লাকির হাত থেকে রক্ষা করতে পারেননি বাপদাদার কবরস্থানটিও। চাচারা গেছেন গিয়ে ম্যাডামের কাছে কইছে পরে বুধ ম্যাডাম এটা আর গুরুত্ব দিছে না। খারাপ লাগলে কি আমরা তো আর ফিরাইবার মতন ক্ষমতা নাই। এখন কবর দিই আমরা মসজিদ আছে, মসজিদের কাছে অল্প কত জায়গা এটার মেঝে আমরা দিই অনেক কি করুম লাশ ধরে উপরে রাজ যাইতো না। স্থানীয় প্রভাবশালী রাজনীতিকের ছত্রছায়ায় নরসিংদীর রাজনীতিতে বিস্ময়কর উত্থান এই নারীর ক্ষমতার কাছে অসহায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও। রাজু সাহেবে ওনাকে সমর্থন দিয়েছে বলে উনি আজকে এত ক্ষমতাধর হয়েছেন। এগুলোই আজকে আমার দলের জন্য এবং এই সরকারের জন্য আজকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। রাজু ভাইয়ের ছত্রছায়া যখন উনি চলে গেল তখন উনি রায়পুরা কেন সারা নরসিংদীর দরাচোয়ার আধিপত্য বিস্তার করেছেন। হ্যাঁ, তিনি সকল ক্ষমতার দরাচোয়ার বাইরে আর কি। ছাগলকাণ্ডে দেশব্যাপী ব্যাপক সমালোচনার পর কেউ কেউ গণমাধ্যমে মুখ খুললেও রোষানলে পড়েছেন লাকি বাহিনীর। এখন আর ভয়ে মুখ খুলতে চান না তারা। আমি আসলে বলতে চাচ্ছি না এইভাবে। আজকে আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলবো, কিন্তু দেখা যাবে যে ওরকম হয়তো 2টা লাশ ফেলে দিব না। আমাকে বলা হচ্ছে 1000 টাকা বরাদ্দ আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য 2টা বুলেটের দাম 1000 টাকা। মতিউর লাকির কর্মকাণ্ডে বিব্রত রায়পুরাবাসীর দাবি, সঠিক তদন্তের মাধ্যমে সরকার তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, রায়পুরা, নরসিংদী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আজকের শিশুরা প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে তাঁর সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এর উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষার বিভিন্ন ধাপে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। একই সাথে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টতার বিভিন্ন ক্যাটাগরিতে 15 ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে, আর ঝরে পড়ার হার সেটাও কমে গেছে, এখন মাত্র 13.15। এবং সেই সাথে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারাও যেন একই সাথে পড়াশোনা করতে পারে। এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে এই শিক্ষা দিতে হবে। যেমন আমরাও ছোটবেলা আদর্শ লিপিতে পড়েছি যে কানাকে কানা বলিও, খোড়াকে খোড়া বলিও না। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। স্কুল ফিডিং ব্যবস্থায় কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা দেওয়ার ঘোষণাও দেন তিনি। আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ
এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকার ভারতের কাছে দেশকে জিম্মি করে দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব চুক্তি করা হয়েছে তা দেশের স্বার্থবিরোধী। বেগম খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিত করা সরকারের নতুন খেলা মন্তব্য করে তিনি বলেছেন, প্রতিহিংসার শিকার হয়ে প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি প্রধান। এক মানববন্ধনে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে দলের নেতারা বলেন, বেগম জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা, তাই আন্দোলনে সবাইকে নামার আহ্বান জানান তারা। রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে সাজা ও বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে প্রতিদিনই তাকে সঙ্গে লড়তে হয়। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা কার একটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা কোনোটাই বাংলাদেশের পক্ষে নয়। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই, উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য, ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন, অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিয়েছেন। ক্ষমতা ধরে রাখতে বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান। আজকে দেশপ্রেমিক যারা যে সব মানুষ আছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। প্রশাসন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার AKM হাফিজ আক্তারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে, আর এতে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। দাবি নিয়ে জাতীয়তাবাদী দল আন্দোলনের মাঠে রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে। এই আওয়াজ থেকে, এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে এই সরকার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছেন হাইকোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পত্তি নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারপরও দুদক তা অনুসন্ধানে কোনো পদক্ষেপ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা প্রকাশ করে। পত্রিকায় প্রকাশিত এসব রিপোর্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই এই বিষয়ে দুদককে অনুসন্ধানে অনুরোধ জানানো হয়। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জ, গুলশান, বাড্ডা, আদাবর এবং বান্দরবানের জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।
পদ্মা সেতু নির্মাণের জন্য নেয়া ঋণের সপ্তম ও অষ্টম কিস্তির মোট ৩১৪ কোটি ৬৪ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই চেক অর্থ সচিবের কাছে হস্তান্তর করেন। পদ্মা সেতু নির্মাণের জন্য সরকারের অর্থ বিভাগ ৩২,৬০৫ কোটি টাকা সেতু বিভাগকে ঋণ হিসেবে দেয়। পদ্মা সেতু চালু হওয়ার পর এই পর্যন্ত ৮ কিস্তিতে সরকারকে ১,২৬২ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। এই সময় পদ্মা সেতু থেকে ১,৬৫৩ কোটি ৭১ লাখ টাকা টোল আদায় করা হয়েছে এবং তা থেকে ভ্যাট হিসেবে ২২৪ কোটি টাকা সরকারকে রাজস্বও দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ড। মোট ২১টি ব্যাংক হিসেবে এই টাকা জমা আছে ক্ষমতাসীন এই দলটির। দলের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেয়। হিসাব বিশ্লেষণ করে দেখা যায় ২০২২ সালের তুলনায় ২৩ সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে। ২০২৩ সালে দলটির ব্যয় হয়েছে ৯,৮৭,৩৬,০০০ টাকা, যেখানে ২০২২ সালে ব্যয় ছিল ৭,৮৬,৮৪,০০০ টাকা। ২০২৩ সালে আয় হয়েছে ২৭,১৪,৪৫,০০০ টাকা। এর আগের বছরের আয় ছিল ১০,৭১,৩৫,০০০ টাকা। বছর শেষে ব্যাংকে জমা ছিল ৯০,৫৫,৩১,০০০ টাকা, যা বর্তমানে ১০০ কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। ২৩ সালে ২৭,১৪,৩৫,০০০ টাকা আয় আর ব্যয় হলো গত বছর ৯,৩৭,৩৬,০০০ টাকা। বছর শুরুতে ব্যাংকে এখন জমা যেটা আছে এই বছর শুরুতে ৭৩,২৭,৫৪,০০০ টাকা। গত বছরের উদ্বৃত্ত হলো ১৭,২৭,৯,০০০ টাকা। এ দুটো যোগফল করলে ৯০,৫৫,৩১,০০০ টাকা। তারপরে ৬ মাসের মধ্যে ইনকাম বেড়েছে, এখন আমরা ১০০ কোটি ক্রস করে গেছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফর খুবই তাৎপর্যপূর্ণ, কারণ সেই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ ও আমি প্রীতিলতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিস্তা প্রকল্পে ভারত নাকি চীনের সহায়তা গ্রহণ করা হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ভারত সহায়তা করলে সেটাই ভালো হবে। ভারত বাংলাদেশ ট্রেন যোগাযোগ দুই দেশই লাভবান হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত বিশ্বস্ত বন্ধু, চীনের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা যে সবার সাথে ব্যালেন্স করে আমাদের কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি, সেটিরই যে বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন, এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় কিলিং মিশনের অংশ নেওয়া সব আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কথা জানান তিনি। তবে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তথা মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, কারণ ওই খুনি এখন অবস্থান করছে দেশের বাইরে, এমনটাও জানিয়েছেন ডিবি প্রধান। কী কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে তা এখনও অজানা পুলিশের কাছে। তবে হত্যার পেছনে রাজনীতি, ব্যবসা না ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া ২ আসামি ফয়সাল ও মুস্তাফিজকে বৃহস্পতিবার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কিলিং মিশনের যে ৭ জন, এই ৭ জনের মধ্যে ৭ জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে ৫ জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। গতকাল যে মূল যে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা
আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কারারক্ষী দুলাল হোসেন, আব্দুল মতিন এবং আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত মহাকারা পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। ভোর রাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সহায়তা করতে রাজধানীর সড়কে থাকবে ঢাকা মহানগর পুলিশের কুইক রেসপন্স টিম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। প্রত্যেকটা ডিভিশনে আমাদের কুইক রেসপন্স টিম থাকবে। যেখানে পরীক্ষা কেন্দ্র বেশি থাকবে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হতে পারে, সেখানে রেসপন্স টিমটা বেশি থাকবে। এটা বিভিন্ন রুটে থাকবে। ওই রুটগুলোতে যেন যখন পরীক্ষার্থীরা সার্টেনলি রুট ফলো করবে, রুট ফলো করার সময় যখন বিভিন্ন কেন্দ্রে যখন পরীক্ষার্থীরা কোনো বিপদে পড়ে বা যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন কুইক রেসপন্স টিমের সাথে সাথে তাদেরকে অ্যাড্রেস করতে পারে। আমাদের পজিশনগুলো জানা আছে, আমাদের কোন কোন ইন্টারসেকশনে কোন কোন পয়েন্টে এই ঝামেলাগুলো হতে পারে, সেখানে কুইক রেসপন্স টিমগুলো সজাগ থাকবে। তেজগাঁওয়ে এক পাইকারি ডিম ব্যবসায়ীকে প্রদর্শিত তালিকা থেকে বেশি দামে বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরে রাজধানীর তেজগাঁওয়ের ডিমের আড়তে বিশেষ অভিযানে এই জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, বাজার অস্থির করার দায়ে তথ্য প্রমাণের ভিত্তিতে ডিম ব্যবসায়ী আমাদুল্লাহকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী পারস্পরিক যোগসাজশে মোবাইলে SMS এর মাধ্যমে বাজার দর নির্ধারণ করে আসছে, যা আইনত দণ্ডনীয়। ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেমন গতকালে আমাদের একটা টিম এসেছিল এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আজকে ভোরে আমরা আবার এসেছি। প্রয়োজনে প্রতিদিন এদের কার্যক্রম তত্ত্বাবধান করা হবে, মনিটরিং করা হবে এবং এরপরে যদি তারা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে যে কঠোর আইনগত ব্যবস্থা আছে সেটিও নেওয়া হবে। শুধু সংবাদ আর বিনোদন নয়, দুর্যোগ দুর্ভোগে আর্তমানবতার পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর সিলেটের বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এনটিভি। আজ সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পানিবন্দী 2 শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। সুনামগঞ্জের পর এবার সিলেটের পথে বন্যা দুর্গতদের জন্য এনটিভির ত্রাণ সহায়তা। 1 মাসে 2 দফায় বন্যার কবলে পড়া সিলেটে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লক্ষাধিক মানুষ। ঢলের পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে পানিবন্দী বসতঘরে ফেরা দুর্গতদের খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। বন্যায় বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বানভাসী এমন 2 শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় এনটিভি। ওখানে আপনার দিশন যেন গুনটা নিয়ে খাই আল্লাহ আর আপনার তো লাগে নামাজ পড়ি দোয়া করতাম। বন্যার সময় আমরা তো খানিবনি বড় অসহায় আসলাম। এখন তো বর্তমানে এনটিভি ইনশাআল্লাহ আমরা বাড়িতে নিয়ে পৌঁছে দিত ইনশাআল্লাহ। এনটিভি চেয়ারম্যানে দিছন আমরা খাজিয়া খুব শীঘ্রই বাচ্চাদের দোয়া করবা। যে সাহায্য করছেন এই সাহায্যে আমরা ভাইয়া অনেক খুশি হয়েছি। আমরা তাহলে বালা হরকা এখনো পর্যন্ত আমাদের গোয়াইনঘাট উপজেলায় শুধুমাত্র এই গণমাধ্যমের মধ্য থেকে এনটিভির পক্ষ থেকে এখানে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি। দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। 2022 সালের বন্যা সকল প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এনটিভিকে আমাদের পাশে পাই, দুর্গত মানুষের পাশে পাই। এই জন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমি এনটিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যে এনটিভির যাত্রা শুরু হয়েছিল, এটাও কিন্তু সময়ের সাথে এনটিভি এখনও আছে। যেমন এই সময়ে যে বন্যা আক্রান্ত মানুষ
সময়কে অ্যাড্রেস করে বন্যা আক্রান্ত মানুষের পাশে যে দাঁড়িয়েছে এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে শুধু সংবাদ বা বিনোদন নয়, দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় দুর্গতদের পাশে থেকেছে এনটিভি, থাকবে আগামীতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনা হয় না পাখি। চুপ করো। গুলশান বানানির মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বানানির মডার্ন মাইয়ার প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।